আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মদিবস পালন করা হয় কামান চৌমোহনী স্থিত জিরো পয়েন্টের সামনে। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মদিবস পালন করা হয় কামান চৌমোহনী স্থিত জিরো পয়েন্টের সামনে। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। দেখুন, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর একজন স্বপ্নদ্রষ্টা ব্যক্তি ছিলেন এবং ওনার যে চিন্তাভাবনা সেটা আজকের তারিখেও কিন্তু প্রাসঙ্গিক। ত্রিপুরাতে যেভাবে আধুনিক ত্রিপুরা রূপকার হিসাবে ওনাকে বলা হতো, আমরা দেখছি এখনও বর্তমান ত্রিপুরার উন্নয়নের ক্ষেত্রে ওনার যে চিন্তাভাবনা, আমরা ত্রিপুরা সরকার উনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে এখনও কিন্তু আমরা বাস্তবায়িত করছি। আমরা জানি যে বিদ্যাপীঠ নিয়ে উনি খুব চিন্তাভাবনা করতেন এবং কীভাবে এখানে পড়াশোনার জগতে এবং একটা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা উনি চিন্তা করেছেন এবং সেটাকে সামনে রেখে উনি চেয়েছিলেন যে এখানে মেডিকেল কলেজ হোক, জেনারেল কলেজ হোক, এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ হোক। সেটাকে কিন্তু আমরা বাস্তবায়িত করছি। এর আগে আমরা দেখেছি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে আগের যে সরকার ছিল ওরা কোনো দিন ওনার সম্পর্কে বা অন্য যে কোনো দল ওনার সম্পর্কে উচ্চবাক্য কিছুই করেনি ওনার সম্পর্কে। এবং উনি যে ত্রিপুরার জন্য যা কাজ করে গেছেন সেটাকে যাতে মানুষ না জানতে পারে তারও ব্যবস্থা কিন্তু ওনারা করেছেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার পর এবং আমাদের সরকার এখানে 2018-তে প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা যেভাবে মহারাজাদের বা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে আজকে 117তম ওনার জন্মবার্ষিকী, আমি বলবো যে ওনাকে শ্রদ্ধা তো নিবেদন আমরা করছি, পাশাপাশি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি বলবো যে ওনার যে কীর্তি এবং উনি যা করে গেছেন ত্রিপুরার জন্য সেই সম্পর্কে মানুষ জানবে। আমরা ওনার আগে উনি শেষ মহারাজা ত্রিপুরা রাজ্যের ছিলেন। এর আগে আমরা বীরচন্দ্র মাণিক্য বাহাদুর, রাধাকিশোর মাণিক্য বাহাদুর এবং বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুর, সত্যিকারের অর্থে উনি উত্তরাধিকার ছিলেন এবং যেভাবে ত্রিপুরাকে উনি সাজিয়ে তোলার চেষ্টা করেছেন। আমরা 1942 সনের কথা যদি বলি, ত্রিপুরাতে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট উনি সেটাকে স্থাপন করেছেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে উনি পৃথিবীর বিভিন্ন জায়গায় উনি গিয়েছেন এবং আজকে আমেরিকাই হোক এবং জার্মানি হোক, বিভিন্ন জায়গায় উনি গিয়ে ওই সব জায়গার যারা তৎকালীন প্রধান ছিলেন তাদের সাথে পর্যন্ত উনি দেখা করেছিলেন। এক তো ওখানে গিয়ে ঘুরে উনি আধুনিক যে দেশ বা একটা শহর কিভাবে সাজাতে হয় সেটা ওনার মধ্যে সেই আইডিয়া যখন আসলো, এসেই কিন্তু এখানে সেইভাবে উনি চেষ্টা করেছেন এবং জাতি জনজাতি ওনাদেরকে একসাথে রাখার। আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি তৎকালীন সময়ে যখন ঢাকাতে কোনোরকম সেখানে দাঙ্গা হয়েছিল, তো দাঙ্গা পীড়িত যারা ব্যক্তিরা এখানে যখন এসেছিলেন তাদেরকে উনি থাকা এবং খাওয়ার ব্যবস্থা পর্যন্ত করেছিলেন। আজকে অনেকে অনেক কিছু বলে এবং ওনার কাছে আমরা দেখেছি তৎকালীন সময়ে আমরা যদি বুদ্ধ মন্দিরের কথা বলি, উনি হিন্দু ধর্মের দীক্ষিত হয়েও এখানের বেনুবনে যে বুদ্ধ মন্দির স্থাপন করেছে, যে কোনো রকম যে পার্টিকুলার যে হিন্দু ধর্মকেই এখানে বেশি করে করতে হবে সেরকম না, সব ধর্মের প্রতি ওনার আস্থা ছিল। অনেক কিছু শেখার আছে ওনার। আজকে ওনার এই 117তম জন্মবার্ষিকী উপলক্ষে আমি
ফের ড্রাগস বিরোধী অভিযানে কাছাড় পুলিশের বড় সাফল্য। কাছাড় জেলার সোনাই কাজিডহর প্রথম খণ্ড এলাকায় সোনাই কাবুগঞ্জ পূর্ত সড়কে এক বিশেষ অভিযান চালিয়ে কয়েক লক্ষাধিক টাকার অধিক মূল্যের হেরোইন সহ গ্রেপ্তার দুই পাচারকারী। গোপন সূত্রের খবরের ভিত্তিতে আজ অর্থাৎ সোমবার সন্ধ্যে 6 ঘটিকার সময় সোনাই পুলিশ সোনাই থানার অন্তর্গত কাজিডহর প্রথম খণ্ড এলাকার সোনাই কাবুগঞ্জ পূর্ত সড়কে এক অভিযান চালিয়ে 4টি সাবানের বাক্স করে নিয়ে আসা 49.32 গ্রাম ওজনের হেরোইন সহ দুই যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তার করা দুই ড্রাগস পাচারকারীর নাম হলো কাছাড় জেলার কচুরদরম থানার অন্তর্গত গঙ্গানগর তৃতীয় খণ্ডের 19 বছরের যুবক কাজির হোসেন লস্কর ও রশের আলম লস্কর বয়স 19। উভয় যুবক গঙ্গানগর তৃতীয় খণ্ডের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে যুবকদ্বয় হেরোইন গুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে এসেছিল এই এলাকায়, তবে পুলিশ আগে থেকেই জাল পেতে বসেছিল। জব্দ করা হেরোইনের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শিলচর কালীবাড়ির চরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পড়ে যায় বেশ কয়েকটি বসতবাড়ি। মঙ্গলবার দুপুরে শিলচর কালীবাড়ির চরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। ঘটনার বিবরণে জানা যায়, শিলচর কালীবাড়ি চরে হঠাৎ করে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটনা সংঘটিত হয়। অগ্নিকাণ্ডে পড়ে যায় বেশ কয়েকটি বসতবাড়ি সহ ঘরের ভিতর থাকা আসবাবপত্র। অগ্নিকাণ্ডের ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেন। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিকে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। শিলচরে আজ অনুষ্ঠিত হলো এক বৃহৎ প্রবন্ধ প্রতিযোগিতা। বরাক উপত্যকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট 393 জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আয়োজক ছিল শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ স্থাপনা সমিতি। আজ সকালে শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে প্রতিযোগিতাটির উদ্বোধন করেন কাছাড় জেলা আয়ুক্ত মৃদুল যাদব। উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, পুলিশ সুপার নোমাল মাহাত্তা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। শিলচরের রাঙ্গিরখাড়ি পয়েন্টে প্রায় 21.5 ফুট উঁচু নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি স্থাপন করা হবে। আগামী 31শে আগস্ট মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই মূর্তির উদ্বোধন করবেন। উল্লেখযোগ্য যে এরই অঙ্গ হিসেবে গত 7 আগস্ট বরাক উপত্যকা জুড়ে প্রথম পর্যায়ের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে অংশ নিয়েছিল প্রায় 55,000 ছাত্রছাত্রী। সেই প্রতিযোগিতা থেকে নির্বাচিত 393 জন ছাত্রছাত্রী আজকের এই চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়। আগামী 31শে আগস্ট মুখ্যমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। जो सिलचर नेताजी मूर्ति निर्माण कमेटी के पक्ष तक है हमारे टू ऐसे कंपटीशन जो हमारे इसमें 193 स्कूल के बच्चे जो बेस्ट परफॉर्मर थे स्कूल लेवल ऐसे कंपटीशन में, वो यहाँ पे 400 बच्चे उपस्थित हैं और ये बहुत ही अच्छी हमारा एक लिया हुआ है और मैं आशा करता हूँ कि इससे हमारे जो महापुरुष हैं उनकी जीवनी को हम लोग याद रख सकेंगे और जो आने वाला 31 का प्रोग्राम है उसमें भी हम लोग एक अच्छा काम कर पाएंगे। আমরা লক্ষ্য করেছি যে 7 তারিখে যে কম্পিটিশনটা হয়েছিল বরাক উপত্যকা ভিত্তিক, সেখানে 214টি কাছাড়ের সরকারি বেসরকারি বিদ্যালয় থেকে পার্টিসিপেন্টসরা এসেছেন। শ্রীভূমির থেকে এইভাবে 34টি আর 25টি স্কুল হাইলাকান্দি ডিস্ট্রিক্ট থেকে। আর এটা নিয়ে আমরা দেখেছি যে 50,000-এর উপর ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করেছে বরাক উপত্যকা ভিত্তিক নেতাজি বিষয়ক রচনা প্রতিযোগিতাতে। আর আজকে এটার ফাইনাল স্টেজ, সেখানে প্রত্যেক স্কুলের ফার্স্ট সেকেন্ড থার্ডকে নিয়ে আমরা করছি। আর যে ইভ্যালুয়েশনটা হয়েছে এই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে হয়েছে, তার জন্য একটা ফ্রি অ্যান্ড ফেয়ার পরিবেশ আমরা দিতে সক্ষম হয়েছি। আর আজকে এখানে এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছেন 131টি স্কুল বরাক উপত্যকার বিভিন্ন স্কুল থেকে। আর টোটাল 393 জন পার্টিসিপেন্ট সেখানে বসে রচনা প্রতিযোগিতাতে অংশ নিয়েছেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের মুখ্য অতিথি ছিলেন কাছাড়ের ডিস্ট্রিক্ট কমিশনার
মৃদুল যাদবজি এখানে উপস্থিত ছিলেন, আমাদের গেস্ট অফ অনার নুমাল মাহাতোজি, আর আমাদের যারা কমিটির যারা রয়েছেন সকলেই আমরা এখানে উপস্থিত রয়েছি। আগামী 31 অগস্ট বিকেল 4টার সময় আমরা সময় রেখেছি। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের হাত ধরে একটা শুভ উন্মোচন হবে। আমি আপনাদের মাধ্যমে বরাকবাসী সকলকে অনুরোধ রাখছি এই অনুষ্ঠানকে ঐতিহাসিক করে গড়ে তোলার জন্য আপনাদের সম্পূর্ণ যেভাবে সহযোগিতা করছেন 31 তারিখ 4টার সময় এসে এই প্রোগ্রামকে আপনারা উপভোগ করবেন, সাথে সাথে নেতাজিকে আপনারা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন। সোনাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেশ কয়েকটি রাস্তায় সিসি ব্লক বসানোর নামে অর্থ নয়ছয় করার অভিযোগে জেলা শাসককে স্মারকলিপি প্রদান করল স্থানীয়রা। কাছাড় জেলার সোনাই বিধানসভা কেন্দ্র সহ সোনাই উন্নয়ন খণ্ডের অন্তর্গত বেশ কয়েকটি রাস্তায় সিসি ব্লক বসানোর কাজ দেখিয়ে শতকরা শতভাগ অর্থ ওঠানো হয়েছে, কিন্তু কাজ কিছুই হয়নি বলে মঙ্গলবার কাছাড় জেলার শাসককে একটি স্মারকলিপি প্রদান করে বিষয়টিতে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত দাবি করেছেন এলাকার জনগণ। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, কেন্দ্রের সড়ক নির্মাণের জন্য 29 লক্ষ, 25 লক্ষ ও 27 লক্ষ টাকা করে বিভিন্ন ক্ষেত্রে অনুমোদন করা হয়েছে, কিন্তু ডাবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও কিভাবে 100% টাকা তোলা হয়েছে সে ব্যাপারে এদিন প্রশ্ন উত্থাপন করেছেন তারা। মোটা অঙ্কের এই দুর্নীতিতে ব্লক আধিকারিক ও কার্যালয়ের প্রত্যেক কর্মী সহ ভিজিলেন্স মনিটরিং কমিটির কর্মীরাও জড়িত আছে বলে অভিযোগ স্থানীয়দের। গোটা বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এনে অতি সত্বর ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তারা। এদিন বাহারুল ইসলাম বড়ভূইয়া, হাসান জামাল লস্কর, আজাদ উদ্দিন লস্কর ও খায়রুল হক লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কাছাড় জেলার সোনাই ডেভেলপমেন্ট ব্লকত এবং 119 নম্বর সোনাই বিধানসভার কয়েকটা রাস্তার কমপ্লেন আমরা ডিস্ট্রিক্ট কমিশনার স্যারের কাছে সাবমিট করছি, যেটা কেন্দ্র এবং রাজ্যে বিজেপি সরকার থাকা সত্ত্বেও যে 5টা কাজ আমরা স্পেসিফিক দিছি, যেটা 29 লাখ, 27 লাখ, 25 লাখ ওরকম অ্যামাউন্ট স্যাংশন হয়েছে এবং 100% টাকা ড্র করা হয়েছে, কিন্তু যেখানে একটা ব্লক লাগানি হয়েছে না, যেটা সিসি ব্লকের প্রত্যেকটা রাস্তা সিসি ব্লকের একটাও সিসি ব্লক যেখানে ইউটিলাইজ করা হয়েছে না, কিন্তু 100% টাকা উঠানি হয়ে গেছে এবং ব্লকের বিডিও সহ অফিসিয়াল যারা আছে এখানে ইনভলভ এবং সঙ্গে যে সোনাই ব্লক ভিজিলেন্স অ্যান্ড মনিটরিং কমিটি যারা দায়িত্বে আসলে এরাও ইনভলভ, সবই মিলিয়ে এটা কত এই টাকাটা হরি লুট করছেন। আজকে আমরা কমিশনার স্যারের কাছে আবদান আছে এই যে স্পটও ইনকোয়ারি করিয়া ম্যাজিস্ট্রেট ইনকোয়ারির মাধ্যমে এরার বিরুদ্ধে ব্যবস্থা মানে কোন জায়গাটা কাজ হয়েছে না? সোনাই ডেভেলপমেন্ট ব্লকও বিভিন্ন জিপি আছে, 5টা জিপি আছে, মানে 5টা জিপির মধ্যে 1 টাকার কাজ হয়েছে না, মানে স্যাংশন হয়েছে সিসি ব্লকের রাস্তা, টাকা ড্র হয়েছে, বিল একদম সব বিল টোটাল আমরা লগে সাবমিট করছি, কিন্তু একটা টাকারও ব্লক লাগানি হয়েছে না, একটা ব্লক, নট এ সিঙ্গল পিস ব্লক ইউটিলাইজ হয়েছে না। সাইনবোর্ড লাগাই দিয়েছিল না? হ্যাঁ, সাইনবোর্ড লাগানি হয়েছে, প্রত্যেকটা কাজের সাইনবোর্ড আছে, কিন্তু কাজ হয়েছে না, কাজ হয়েছে না, কোনো কাজ হয়েছে না। আপনারা খবর লইয়া দেখছেন যেটা আমরা একদম স্পেসিফিক আমরা স্পটও গেছি, প্রত্যেকটা কাজ আমরা ফিজিক্যালি ভেরিফাই করছি, করিয়া দেখলাম যে এখানে কোনো কাজ হয়েছে না। বিষয়গুলা আমার বাহারুল ইসলাম বড়ভূইয়া করছে, কিন্তু কথাটা হয়েছে যেটা একেবারে কাজ না করিয়া কীভাবে এই অ্যাডমিনিস্ট্রেশনে দেখে এবং ব্লক কর্তৃপক্ষ এবং একটা মনিটরিং কমিটি আছে, এই কমিটি না দেখে এত টাকা যে লুটপাট হইল প্রায় নিয়ার অ্যাবাউট 2 crores, 2 কোটি টাকার মতো এখানেও আজকে হইল, কিন্তু কীভাবে প্রশাসনে দেখে কে দেখে কিছু না। তবুও আজকে আমরা এই কথা স্পেসিফিক ফটো সহ সমস্ত তথ্য দিয়া টাকা উদ্যোগের সমস্ত তথ্য দিয়ে জেলা আয়ুক্তরে আমরা হয়েছি, তাই না আমরা আশ্বাস দিচ্ছেন তাই তদন্ত করিয়া বিহিত ব্যবস্থা নিবা। 20 আগস্ট ছাত্র ধর্মঘটের আহ্বান। 20 আগস্ট কাছাড় জেলায় ছাত্র ধর্মঘট সফল করার আহ্বানে আজ কনকপুরে স্কোয়াডিং কর্মসূচি পালন করল AIDSO নিউ শিলচর আঞ্চলিক কমিটি। রাধামাধব কলেজের সামনে থেকে শুরু হয়ে সোনাই রোড, রাঙ্গিরখাড়ি, হাইলাকান্দি রোড সহ বিভিন্ন স্থানে স্লোগান দিতে দিতে পথ পরিক্রমা হয়। এদিন উপস্থিত ছিলেন AIDSOর রাজ্য কাউন্সিলের সহ সম্পাদক গৌরচন্দ্র দাস। তিনি বলেন,
দেবজিৎ শ্রী হত্যাকাণ্ড ও অ্যাসিড হামলার মতো ঘটনার শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার চিত্র ফুটিয়ে তুলছে। দ্রুত অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া শহর ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারপত্র বিলি করা হয়। ধর্মঘট সফল করতে ছাত্র দরদি সংগঠন, শিক্ষক সংগঠন ও শিক্ষানুরাগীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বন্ধুগণ, আপনারা জানেন আমরা ছাত্র সংগঠন এআইডিএসও দুয়ার বন্ধের 10 বছরের শিশু দেবজিৎ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লাগাতার আমরা আন্দোলন করে যাচ্ছি। আন্দোলনের চাপে পুলিশ এখন পর্যন্ত দোষীদেরকে গ্রেপ্তার করলেও এখন পর্যন্ত কি হচ্ছে দোষীদের স্বীকারোক্তি সংবাদ মাধ্যমে প্রকাশ পর্যন্ত পাচ্ছে না। জেলার জনগণ, দুয়ার বন্ধ অঞ্চলের জনগণ ভয়ানক অবস্থায় আছে। ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না, ভয় পাচ্ছে। অভিভাবকরা অত্যন্ত আতঙ্কিত হয়ে আছে, কিন্তু পুলিশ প্রশাসন নীরব হয়ে আছে। বন্ধুগণ, এইরকম একটা অরাজকতা অবস্থার মধ্যে আপনারা দেখতেই পেয়েছেন স্বাধীনতার প্রাক মুহূর্তে এই যে শিশুটাকে ঘর থেকে পুষ্টিয়ে নিয়ে হত্যা করা হলো, সেটা নিয়ে যখন প্রতিবাদ চলছে সারা জেলা জুড়ে, ঠিক তখনই রাধামাধব কলেজের সুনামধন্য কলেজ শিলচর শহরের রাধামাধব কলেজে একটা ছাত্রীর উপরে অ্যাসিড জ্বালার জন্য বাইরের থেকে একটা ছেলে গিয়ে প্রবেশ করেছে। আপনারা আরও জেনেছেন আজকের পত্রিকাতে নিলামবাজার সহ করিমগঞ্জের বেশ কিছু জায়গাতে স্বাধীনতার প্রাককালে ছাত্রীদের কোনো নিরাপত্তা নেই, এমনকি স্কুল ক্যাম্পাসের মধ্যে, এমনকি স্কুলের প্রধান শিক্ষকের উপর অভিযোগ উঠছে। এইরকম একটা অরাজক পরিস্থিতি বিরাজ করছে বন্ধুগণ। ফলে এই যে দুষ্কৃতিকারীরা, এই যে আপনার দেবজিৎর হত্যাকারীরা, খুনিরা যদি জেল থেকে ছাড়া পায়, পুলিশের অবহেলায় যদি জেল থেকে ছাড়া পায়, তাহলে এরা কিন্তু সমাজে একটার পর একটা খুন করে বেরোবে। তার জন্য আমরা ছাত্র সংগঠন এআইডিএসও আগামী 20 আগস্ট বুধবার আমরা সারা জেলার ছাত্র ধর্মঘট ডাক দিয়েছি। এখানে কোনো রাজনীতির বিষয় নেই, এখানে একটা মর্মান্তিক বিষয়। সমাজে যদি এরকম খুনিরা যদি অবাধ গতিতে যদি চলতে সাহস পায়, তাহলে কিন্তু সমাজটাকে ধ্বংস হবে। একটার পর একটা শিশু খুন হবে, একটার পর একটা ছাত্র নির্যাতন হবে। ছাত্রীদের স্কুল ক্যাম্পাসে নিরাপত্তা নেই, রাস্তাঘাটে নিরাপত্তা নেই। এরকম অবস্থার মধ্যে দোষীদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। করিমগঞ্জ জেলার রাতাবাড়ি এলাকার জনৈকা মূক ও বধির ছাত্রীকে ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে আজ এআইডিএসও এবং এআইএমএসএস এর যৌথ উদ্যোগে করিমগঞ্জ শহরে স্কোয়াড মিছিলের আয়োজন করা হয়। স্কোয়াড মিছিলটি করিমগঞ্জ শহরের অগ্নি নির্বাপক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ছন্তর বাজারের সামনে পর্যন্ত পৌঁছায়। মিছিলে অংশগ্রহণকারীরা আওয়াজ তোলেন, রাতাবাড়ির মূক ও বধির ছাত্রীকে ধর্ষণকারীদের কঠোরতম শাস্তি প্রদান করতে হবে। ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। মদ, ড্রাগস, অশ্লীলতার প্রচার ও প্রসার শক্ত হাতে রুখতে হবে। আজকে স্কোয়াড মিছিলের শেষে সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন এআইএমএসএস এর জেলা সম্পাদক পিকলু দে এবং এআইডিএসওর জেলা সম্পাদক সঞ্চিতা শুক্ল। সাব্যস্ত হয়েছে এখানে যে এই 3 দিন বা 4 দিন আগে রাতাবাড়িতে যে নৃশংস ঘটনা ঘটেছিল, যে মেয়েটি কথা বলতে পারে না, কানেও শুনে না, সেই মেয়েটিকে একটা গ্যাং রেপ করা হয়েছে। আমরা জানি যে ওদেরকে যে যারা খুশি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আমরা দাবি জানাচ্ছি শুধু গ্রেপ্তার করলেই হবে না, দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। এই যে রাতাবাড়িতে, এই রাতাবাড়ি থানার অন্তর্গত যে আলিপুরে, সেখানে সেই ঘটনা, যে একটা ছেলে, ছোট্ট ছেলে, তার দিদি, ওরা দুজন পাশের বাড়িতে যাচ্ছে, যাওয়ার সময় তখনই এই মানে জঘন্য কাজ করেছে দুষ্কৃতীরা, ঝাঁপিয়ে পড়েছিল সেই মেয়েটির উপরে এবং সেই অন্য আরেকটা গ্রামে গ্যাং রেপ করেছে, দর্শন করেছে। তো আমরা বলতে চাই, প্রশাসন তখন কোথায় ছিল? এই যে শুধু এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, সমস্ত ভারতবর্ষ জুড়ে প্রতিদিন এরকম দর্শন গণদর্শন হচ্ছে। আমরা তার মূল কারণ বলতে চাই যে এই যে মদ এবং জুয়া, এই যে মদের ঢালাও প্রচার প্রসার যেভাবে
লাইসেন্স দেওয়া হচ্ছে মদের, মানুষ মদ খেয়ে দিশাহারা হয়ে যাচ্ছে, তারপরে এই জঘন্য কাজগুলো করে। এবং এই যে ইন্টারনেটের মাধ্যমে যে অশ্লীল প্রদর্শন হয় মোবাইলে, এগুলো যত বাড়ছে তত এই কাণ্ড কারখানাগুলো আরো দিনের পর দিন বেড়ে যাচ্ছে। আমরা ছাত্র সংগঠন বিএসও, বিএসও আজকে আমরা প্রতিবাদ করছি এবং সবাই আমরা সরকারের কাছে আমরা বলছি যে অতি সত্বর যে যাদেরকে ধরা হয়েছে ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। আবারও উত্তপ্ত মঙ্গলবার দুপুরবেলা কমলাসাগর মিয়াপাড়া, মামলা পাল্টা মামলা, আহত দুই পক্ষের বেশ কয়েকজন, চিকিৎসাধীন অবস্থায় রয়েছে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ঘটনার সূত্রপাত সীমান্তের পাচারকারীদের অবৈধ মাল পারাপারের সময় বাংলাদেশের বিজেপির হাতে আটককে কেন্দ্র করে। এক পক্ষ অপর পক্ষের দোষারোপ, আর তাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারপিট, রক্তাক্ত। তবে আক্রান্তের সংখ্যা রাজু মিয়ার পরিবারের মধ্যে বেশি। জানা যায় তার স্ত্রী কমলা আক্তারকে 20 থেকে 25 জন মিলে বেধড়ক মারধর করে। শুধু তাই নয়, তার কাপড় চোপড় ছিঁড়ে ফেলে বলে অভিযোগ। তাছাড়া তার একটি হাতের মধ্যে প্রচন্ডভাবে দা দিয়ে আঘাত করা ফলে বর্তমানে ওই জায়গায় 10টি অধিক সেলাই লেগেছে বলে জানায়। ঘটনার বিবরণে জানা যায়, কমলাসাগর মিয়াপাড়া সীমান্তের অবৈধ জিনিস ওই পারে পার করার সময় বাংলাদেশের বিজেপি হাতে আটক হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে মিজান মিয়া এবং সাইমন মিয়া পুরোপুরি দোষারোপ করে রাজু মিয়ার বিরুদ্ধে। কিন্তু রাজু মিয়ার বক্তব্য, এসব কাজে আমি কখনো জড়িত নই। রাজু মিয়ার আরো অভিযোগ, সাইমন মিয়া, মিজান মিয়া বাংলাদেশের কুখ্যাত মাদক কারবারি দেলোয়ারের হাত ধরে অবৈধ জিনিস পাচার করে যাচ্ছে। বিভিন্ন ব্র্যান্ডের মদ, ডিসপ্লে, শুকনো গাঁজা, ইয়াবা ট্যাবলেট ইত্যাদি। গত কয়েক মাস পূর্বে বাংলাদেশ কসবার থানার পুলিশের হাতে আটক হয়েছিল মিজান মিয়া। এদিকে রাজু মিয়ার অভিযোগ, প্রথমে মিথ্যা অভিযোগ নিয়ে তাদের বাড়িতে আক্রমণ চালায় সাইমন মিয়া এবং মিজান মিয়া নেতৃত্বে বেশ কয়েকজন। পরে বাধ্য হয়ে মধুপুর থানায় আশ্রয় নিলে রাজু মিয়ার পরিবার মঙ্গলবার দুপুরবেলা তার বাড়িতে এসে পুনরায় আক্রমণ চালায়। খবর পেয়ে রাজু মিয়া এবং তার স্ত্রী কমলা আক্তার বাড়িতে গেলে সাইমন মির্জারের নেতৃত্বে রুকিয়া খাতুন, সাকিনা বেগম, আসিফ মিয়া, হাবিবুল বাসার, স্বপ্না আক্তার, আলাউদ্দিন মিয়া এবং জান্নাত আক্তার তাদের উপর আক্রমণ চালায়। রাজু মিয়া স্ত্রীর উপর দা দিয়ে আঘাত করলে রক্তাক্ত হয়ে পড়ে বাদ যায়নি তাদের 6 মাসের শিশু সন্তানও। মহিলার কোল থেকে দূরে ছুঁড়ে ফেলে দেয় অভিযুক্তরা। পরে মধুপুর থানায় এসে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে। তাদের অভিযোগ, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে প্রত্যেকেই বাংলাদেশের সাথে অবৈধ পাচার বাণিজ্যের সাথে জড়িত রয়েছে। তবে রাজু মিয়ার স্ত্রীর অভিযোগ, কেন বাড়িতে গিয়ে অন্যায়ভাবে তার পরিবারের উপর আক্রমণ চালিয়েছে, তাদের কঠোর শাস্তি দাবি রাখছে অভিযুক্ত 9 জনের বিরুদ্ধে মধুপুর থানায় মঙ্গলবার দুপুরবেলা মামলা করে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। কালকে হেরার লগে হেরা নাকি মাল ধরা পড়ছে, হেরা বাংলাদেশের লোকের লগে ঝগড়া করছে, কইরা বাংলাদেশে হেরা গেছে, হেরা মারধর করতে ধরছে। ধরার পরে হেরা ওই কারণে আমার বাড়িতে মারধর করছে। আমি নাকি বাংলাদেশের লোকের কই দিছি হেরা মারার লেগে। ওই প্লেন করে হেরা আয়েসিরা আমার বাড়ি ঘরও অত্যাচার করছে, কুবাকুবি আমার বউর মারছে। তারপরে আমি ভিতরে আসছি, আইয়া যান বাঁচানোর উপায়ে আয়েসিরা থানাতে একটা জিটি করছি। থানার জিটি করতাম, আইসি পরে মনে 15-16 জন ফোন দিছে, দিয়ে আমার না করতেছে যাতে আমি মামলা না করি। মামলা করলে আমার বাড়ি যেয়ে কাটে লাগবে, কোবাই লিব। তো আমি কারোর কথা শুনছি না, আমি থানাতে একটা জিটি করছি। কইরা আমার বউ বাচ্চা লইয়া আমি বাড়ি যেতাম হয়েছি। বিকালে 5টা বাজে গিয়ে আমি ঘরে তালা খুলতাম, খুঁজছি মিজান, আসিফ, হাবিবুল, এর পুরা ফ্যামিলি আয়েসাইরা আমার দাউদিয়া কোবান শুরু করছে, আমার বউরে কোবান শুরু করছে। আমি ঘরে তালাও খুলতাম পারছি না, কোবান শুরু করছে। কোবাইয়া মাইক করে আমার ঘরটা সব কাইটা লাইছে। তারপরে পিছনটা পুলিশ গেছে, পুলিশেরও নাকি আরও মারধর করবো, এনতেন এই করবো কইরা সেরা এরা এই চক্রান্ত কইরা আমার এখান থেকে মারধর করে ঘর কাইটা বাগাই দিব। ওই পরিকল্পনা আপনার কতটা আঘাত করছে তারা? আমরা আমার বউ বাচ্চা কাচ্চা সবাই, যে আমার বাচ্চারাও এখানে আঘাত করছে। যে মিজান মিয়া এখানে দেখেন ফিরা মারছে, বুড়া বেড়া কি করছে, আমার বাচ্চারা ফিরা দিয়ে ছোটো দিয়ে ইডাল দিয়ে ফালাই দিছে। ব্যক্তি বাচ্চারা হেরা কুলাতে ফালা দিচ্ছে, ইডাল দিয়ে ফালাই হেরা মারধর করে পরিকল্পনা নিয়ে হেরা আমরা লেগানো ব্যবসা করতে পারতেছে না। সাইমন দেলুমিয়ার লোকের ব্যবসা করবো বাংলাদেশ। আপনার কজনের বিরুদ্ধে কেস করছেন? আমি বিরুদ্ধে 5 জনের বিরুদ্ধে কেস করছি। 5 জনের বিরুদ্ধে কেস করছি। মানে হেরা পরিকল্পনা নিয়ে রাখছে আমার মাইরা এখান থেকে বাগাই দিব, যে কোনো ফাঁকা রইলে তাহলে হেরার পথে রাস্তা শেষ। হেরা এখন বাংলাদেশ থেকে দেলুমিয়া মাল নেব, ইন্ডিয়াতে সাইমনে দিব। আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের 117তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয় 39 মনু মণ্ডলের অন্তর্গত কলাছড়া ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয়ে। এতে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি বিপুল ভৌমিক, জনজাতি মোর্চার মণ্ডল সভাপতি কাতালধন ত্রিপুরা, যুব মোর্চার মণ্ডল সভাপতি কৃষ্ণ কমল দে, বিশিষ্ট সমাজসেবক বিপ্লব সিং ও অন্যান্য নেতৃত্বগণ। দলীয় কার্যালয়ের অনুষ্ঠান শেষে
কালাছড়া প্রাথমিক শিক্ষা কেন্দ্রে অসুস্থ রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়। ফল মিষ্টি বিতরণ অনুষ্ঠানে নেতৃত্বদের সাথে ছিলেন কালাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক শৈলেন্দ্র ত্রিপুরা। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে 39 মনু মণ্ডল সভাপতি বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য একজন বহুমুখী প্রতিভার অধিকারী ও দূরদর্শী রাজা ছিলেন। তার আমলে রাজ্যে আধুনিক ভাবধারা সমন্বিত একটি সংবিধানও ছিল। রাজ্য সরকার মহারাজার আদর্শে অনুপ্রাণিত হয়েই এক ত্রিপুরা সভা, ত্রিপুরা উন্নত ত্রিপুরা এবং বিশেষ করে জনজাতিদের সার্বিক বিকাশের লক্ষ্যে কাজ করে চলেছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আছেন আমাদের আধুনিক ত্রিপুরার যে রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য। আজকে ওনার জন্মবার্ষিকী। এই উপলক্ষে আমাদের 39 মনোমণ্ডলের জনজাতি মোর্চার উদ্যোগে কলাছড়া প্রাথমিক হসপিটালে আমরা ফল মিষ্টি বিতরণ করি। একটাই বার্তা দেওয়া যে যিনি এই রাজ্যের শুভাকাঙ্ক্ষী ছিলেন, এই আধুনিক ত্রিপুরার গঠনে ওনার অবদান আমরা ভুলতে পারি না। তো ওনার সে ব্যক্তিত্বকে আমরা প্রত্যেকের কাছে পৌঁছে দিতে চাই, যে ওনাকে আমরা স্মরণ করতে চাই। আমরা চাই ওনার দেখানো পথে এই রাজ্যের জাতি জনজাতি সর্ব অংশের মানুষের উন্নয়নের জন্য আমাদের সরকার এবং আমরা কাজ করতে বদ্ধপরিকর।